সমাজ ও রাষ্ট্র এগোলেও পরিবর্তন আসেনি প্রতিবন্ধীদের জীবনে। ঘিরে আছে বাঁকা চোখের অদৃশ্য দেয়াল। অর্থনীতির মূল স্রোতে আনা নিয়ে সন্দিহান উন্নয়ন কর্মীরা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। শেখ হাসিনাকে দ্রুত ফেরত চায় বাংলাদেশ। তারেক রহমানের সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভায় জাতীয় মানবাধিকার কমিশন আইনে চূড়ান্ত খসড়া অনুমোদন। ম্যানেজিং কমিটি হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ। স্বাগত সকালের বুলেটিনে। আমি মাহমুদ রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষা, স্বাস্থ্যে, প্রযুক্তি কিংবা অর্থনীতিতে সমাজ ও রাষ্ট্র বহুদূর এগিয়েছে, কিন্তু প্রতিবন্ধী মানুষের ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি খুব একটা। শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা মানুষগুলোকে এখনো সমাজ, এমনকি নিজ পরিবারও দেখে বাঁকা চোখে। ওদের পাশে দাঁড়ায় করুণা নিয়ে। উন্নয়ন কর্মীরা বলছেন, পরিবার ও সমাজের অদৃশ্য এই দেয়াল ভাঙতে না পারলে প্রতিবন্ধীদের উন্নয়ন ও অর্থনীতির মূল স্রোতে তাদের সম্পৃক্ত করা প্রায় অসম্ভব। জীবনের জন্য প্রকৃতির কতই না আয়োজন। ওই যে পাহাড়, দিগন্ত বিস্তৃত সবুজ, মেঘ, বৃষ্টি, মুক্ত বাতাস, কিন্তু প্রকৃতির এই রূপ আর রং কি সব প্রাণকে সমানভাবে ছুঁয়ে যায়? আলোহীন চোখে কারো পৃথিবী নিকষ কালো অন্ধকার, পাহীন মানুষের আক্ষেপ পৃথিবীর বুকে পদচিহ্ন আঁকতে না পারার, কারো বা আজন্ম আক্ষেপ প্রাণ ভরে স্পষ্টভাবে একটু কথা বলতে না পারার। মানুষের মুখের কথা দিয়ে, ব্যবহার দিয়ে যদি কেউ কাউকে সাহায্য করে, তাহলে কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। ছন্দহীন এই জীবন প্রতিবন্ধী মানুষদের, শারীরিক প্রতিবন্ধকতা যাদের সমাজের অন্য 8-10টা মানুষ থেকে আলাদা করে রাখে, পরিবার আর সমাজ তাদের কোণঠাসা করে দেয়। কোনো না কোনোভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা গেলেও ভাঙা যায় না সমাজের অদৃশ্য সেই দেয়াল। ফেলে আসা জীবনের দুঃসহ সেই গল্পই বলছিলেন ময়মনসিংহের ধুবাউড়ার মেয়ে সুমনা রং। একজন বাক প্রতিবন্ধী মানুষ, স্পষ্টভাবে কথা বলতে পারেন না। এই এতটুকু সমস্যা তার জীবনকে বিষিয়ে তোলে। মা বাবারাই অনেক সময় ভুজা মনে করে, মা বাবারাই মনে করে যে এই সন্তানকে যে কিছু হবে না, এর পিছনে টাকা খরচ করে, একে চিকিৎসা করে আমার কী লাভ হবে, এরকম মনে করে। সমাজ বাস্তবতায় প্রতিবন্ধী সন্তানকে বড় করার সংগ্রামটা যে কতটা কঠিন তা জানে সুমনার পরিবার। তার মা বলছিলেন, বাক প্রতিবন্ধী শিশু হওয়ায় অনেক স্কুলই সুমনাকে ভর্তি করাতে চায়নি। অদম্য ইচ্ছাশক্তির জোরেই সুমনাকে এত দূর নিয়ে আসা। গারো সম্প্রদায়ের মেয়ে সুমনা এখন একজন প্রতিষ্ঠিত উন্নয়ন কর্মী। এমনি যদি ফালাইয়া রাখি তাহলে তো আরও বেশি ওরে তো আর কেউ মানুষ বলেই গণ্য করবে না। যার জন্য হে নিজেই যদি সব কিছু শিখতে পারে, সব কিছু জানতে পারে, তে তার চলতে সমস্যা হইতো না। সুমনার মতো শারীরিক নানা প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা মানুষের সংখ্যা নেহাত কম নয়। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার 2.8%ই প্রতিবন্ধী মানুষ। তবে মাঠ পর্যায়ে কাজ করা বিভিন্ন উন্নয়ন সংস্থার হিসেবে সংখ্যাটা আরও অনেক বেশি। শারীরিক প্রতিবন্ধকতা কোনো অসুস্থতা কিংবা অভিশাপ নয়। তারপরও বিপুল এই প্রতিবন্ধী জনগোষ্ঠী এখনও সমাজের করুণা নিয়েই বেড়ে ওঠে। বিভিন্ন আচার অনুষ্ঠানে যাই, আমরা সমাজে যাই, তখন তো আপনারা জানেন যে প্যারেন্টসরাও প্রচুর বুলিংয়ের শিকার হয়। হ্যাঁ, অনেক আফসোস থাকে, হায় আল্লাহ আপনার বাচ্চাটা এরকম হইলো। হ্যাঁ, সেক্ষেত্রে নেগেটিভ অ্যাটিটিউডও আছে, পজিটিভও আছে, বেশি প্রশংসাও হয়, আবার এটাকে মন্দভাবেও দেখা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বলছেন, দোষটা এককভাবে কোনো পরিবারের নয়, বরং সমাজ আর রাষ্ট্রীয় কাঠামোর সংকটটা দৃষ্টিভঙ্গির। কারণ এই সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা এখনো প্রতিবন্ধী মানুষ বান্ধব নয়। পভার্টিটা এক্সটেন্সিভ থাকে, তখন অনেক ফ্যামিলি হয়তো চিন্তা করে যে ঠিক আছে আমার 4-5টি সন্তান আছে, এই প্রতিবন্ধী সন্তান আছে, আমি অমুক জায়গায় হয়তো করি। কিন্তু আমার কাছে আপনি যদি বলেন, আমি পরিবারের বাধাটাকে, পরিবারের থেকে যে সূচনা, আমি এটা দেখব না, আমি বেশি দেখবো এটা সমাজ, আমরা সোসাইটি যেভাবে ট্রিট করছি, সেই সোসাইটি ট্রিটমেন্টটা পরিবারের সদস্যদের উপরে যে একটা চাপ সৃষ্টি করছে, সেখান থেকে ওনারা অনেক সময় এই ধরনের বাধার সৃষ্টি করে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি পর্যায়ে অনেক কিছুই হচ্ছে, কিন্তু সবকিছুর আগে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যেখানে একজন প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধী হিসেবে নয়, শুধুই একজন মানুষ হিসেবে মূল্যায়ন করবে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ময়মনসিংহ। ফাঁসির দণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফিরে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সকালে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া গত 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন বলে আশা করেছেন তিনি। তবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরই ভারতে ফিরে গেছেন দীনেশ ত্রিবেদী। সকাল 11টার আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব নেয়ার পর সরকার প্রধানের সাথে এটিই তার প্রথম বৈঠক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় এবং অমীমাংসিত নানা ইস্যু। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। শিগগিরই তারেক রহমান ভারত সফরে যাবেন বলেও আশাবাদী দীনেশ ত্রিবেদী। বলেন, আলোচনার মাধ্যমে সব সংকটের সমাধান হবে। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি নাই। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে। ইস্যুসটা সর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট, ভেরি কনফিডেন্ট। আমাকে খুবই ভালো লাগবে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি আলোচনায় উঠে আসে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। দিল্লিতে শেখ হাসিনার অনলাইন সংবাদ সম্মেলনকে বাংলাদেশ কিভাবে দেখছে সেই বিষয়টিও ভারতের কাছে স্পষ্ট করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয়, ভবিষ্যতে ভারত এমন কিছু করবে না বলে দীনেশ ত্রিবেদী আশ্বস্ত করেছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি, রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত। এছাড়া হাদি হত্যার আসামিদের দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে ঢাকা। ভারতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা চিঠি লিখেছিলেন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনের 2026-এর চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার বিকালে সচিবালয় মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, খসড়া আইনে কমিশনের কার্যপরিধি আরও সুস্পষ্ট করা হয়েছে। একই সঙ্গে কার্যকর তদন্ত ব্যবস্থা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। তদন্তের সময় ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনকে অন্তর্বর্তী আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আইনের খসড়ায়। এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে তদন্ত শেষ হওয়ার আগেই ভুক্তভোগীর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও নিশ্চিতকরণে বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নতুন আইনটি করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি থেকে ম্যানেজিং কমিটির হাতে প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলাদা বিক্ষোভ মিছিল করেছে ডাকসু ও জাতীয় ছাত্রশক্তির সদস্যরা। এ সময় জাতীয় ছাত্রশক্তির নেতারা বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়োগ বাণিজ্যে সুবিধা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির নেতারা। অন্যদিকে ডাকসুর পক্ষ থেকে সরকারকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করা না হলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণজামায়াতের ঘোষণা দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বর্তমানে যখন এই ধরনের একটা নিয়ম করা হলো যে পুরোটাই ম্যানেজিং কমিটি দেখবে, তখন এটা একটা বেসিক কোশ্চেন যে আপনি প্রথমে শিক্ষাগত যোগ্যতাটা উঠে ফেললেন, যে তার মানে যে কেউ সেখানে থাকতে পারবে। এরপরে আপনি আনলেন যে নিয়োগটা আসলে তারা দিবে। এখন ম্যানেজিং কমিটির যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, সে যদি এখানে নিয়োগ দেয়, এখানে কারা নিয়োগ পাবে, এখানে নিয়োগের ক্রাইটেরিয়া কি হবে, এটা তো আর বলার কোনো প্রয়োজন নাই। সবার আগে বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি, সবার আগে হলো কমিটি, সবার আগে হলো দুর্নীতির মাধ্যমে, এই নিয়োগের মাধ্যমে পুরো শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। 11 দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোট নেতারা। সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে নির্বাচন ভবনে যান তারা। কমিশনের সিনিয়র সচিবের কাছ থেকে তারা মনোনয়ন ফর্ম নেন। পরে হামিদুর রহমান আজাদ বলেন, জয় পরাজয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রার্থী দিয়েছে 11 দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না বলেও দাবি করেন তিনি। অস্ত্র মামলায় 27 বছরের সাজাপ্রাপ্ত, চাঁদাবাজি ও মাদক কারবারের অভিযোগও আছে এমন লোকদের নিয়ে গঠন করা হয়েছে রাজধানীর লালবাগ থানা বিএনপির নতুন কমিটি। দলটির নেতাকর্মীদের অভিযোগ, দল থেকে বেশ কয়েকবার বহিষ্কৃত এক নেতাকে কমিটির আহ্বায়ক বানানো হয়েছে। কমিটির অন্য আরও অনেকের বিরুদ্ধেও আছে গুরুতর সব অভিযোগ, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নতুন কমিটির নেতারা। ক্লিনার অপারেশন, আমার বন্ধু ছিল খাজাবি, ওর সাথে গেছে। 5 আগস্টের আগে আমি সবচেয়ে বড় হিরো ছিলাম লালবাগের। আমিনুল ইসলাম রাজধানীর লালবাগ থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক। নতুন পদ পেয়েই এলাকার দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছেন, কিন্তু এই আমিনুল ইসলামের আছে অজানা এক অধ্যায়। ফিরে যেতে হবে 24 বছর আগে, 2002 সালে। ক্ষমতায় তখন বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক। দেশ জুড়ে শুরু হয় অপারেশন ক্লিন হার্ট। সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন বিএনপির বহু নেতাকর্মী। সেই অভিযানে আটকদের বিচারও হয় দ্রুততার সাথে, সাজা পান অনেকেই। সেই সাজাপ্রাপ্তদের একজন লালবাগ থানা ছাত্রদলের তৎকালীন নেতা আমিনুল ইসলাম। অপারেশন ক্লিন হার্টের সময় অস্ত্র মামলায় দ্রুত বিচার আদালতে তার 27 বছরের সাজা হয়। মানে এরকম আমি সেই আমিনুল ইসলাম স্বরূপে ফেরেন 24-এর গণঅভ্যুত্থানের পর। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সাথেও নাম জড়ায় আমিনুলের। গ্রেপ্তার হন সেনাবাহিনীর হাতে। অবাক করা ব্যাপার, সন্ত্রাস চাঁদাবাজির এত অভিযোগ যার বিরুদ্ধে তিনি এখন লালবাগ থানা বিএনপির আহ্বায়ক। 2 যুগ পরে ঘোষিত এই কমিটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দলের সহযোগিতা তো আছে না, দল এতদিন ধরে করি। এসব বিষয়ে কথা হয় আমিনুল ইসলামের সাথে। অস্ত্র মামলায় সাজা প্রসঙ্গ তুলতেই পুরনো ইস্যু নতুন করে না তোলার অনুরোধ করেন বিএনপির নেতা। এটা তো অনেক পুরানা জিনিস, আবার উঠাইলে আবার অনেকে ভুলে গেছিল। আমি ওইটা সব মামলা শেষ করে আবার রাজনীতিতে আসছি। এই জন্য আর কি এটা কোর্ট করেন যে খাজা হাবিবের গ্যাঞ্জাম, এটা আর কি কমিশনের খাজা হাবিব, ওর সাথে মেরেছে, ওই মেইন আসামি ছিল। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির বিষয়টিও এড়িয়ে যান আমিনুল। বলেন, বাদীর ভুল বোঝাবুঝিতে মামলায় তার নাম জড়ানো হয়েছে। কবরস্থানের মধ্যে আমি ঢুকিও না, এবং প্রমাণ পাইছে আমার কোনো কবরস্থানে কোনো ঠিকাদারি ব্যবসায়ী নেই, কোনো কিছুই নেই। এবং কবরস্থানের লোক যারা দিছে বাদী আমরা চিনি না। চাঁদাবাজ বানানোর চেষ্টা করেছিল একটাই কারণে, যেন আমি যেন আবার ঘুরে না দাঁড়াই আমার প্রতিপক্ষ যারা আছে। শুধু আহ্বায়কই নয়, লালবাগ থানা বিএনপির 41 সদস্যের কমিটির আরও কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, নতুন কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে মাদক কারবারি ও বিতর্কিতদের পদ দেয়া হয়েছে। তারা পদ দিবে না, তারা পদ দিলে যে আমি তুলে ধরুম এটা ওটা, এজন্য আমার দেয়নি। আর পদ দিচ্ছে কাগজ সব বাবা খুব, বাবা বেচে বাবা খায়, এগুলো হলো পদের মালিক। আর আমরা যারা ভালো মানুষ
ওই মসজিদে নামাজ পড়ে বাড়ি যাও, আমাদের হলো কাম হলো এটা। যারা মাদকে জড়িত আছে তারাই কমিটিতে আছে, আর যারা মাদক সেবন নাই তারা কোনোটারই ভিতরে জড়িত নাই। উমুক ভাই তুমুক ভাইয়ের লবিং এ কমিটি হইতাছে, কেউ টাকা দিতে পারতাছে তারে কমিটিতে, কেউ টাকা দিতে পারতাছে না, তার কমিটির মধ্যে কোনো জায়গাই নাই। অবশ্য দলের দুঃসময়ের ত্যাগ বিবেচনায় নতুন কমিটিতে নেতাদের মূল্যায়ন করা হয়েছে দাবি করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দাবি, এত সব অভিযোগের বিষয়ে জানা নেই তাদের। আমার জানা মতে যে এরকম কোনো বিষয় আমি শুনিনি এবং আমাদের কাছে আসেনি যে উনি সাজাপ্রাপ্ত বা এমন কিছু আছে। তবে হ্যাঁ, আমি নিজেও সাক্ষী হিসেবে দিতে পারি, জেলখানায় কিন্তু তার সাথে আমার বহুবার দেখা হয়েছে এবং দলের জন্যই উনি জেলে গিয়েছেন, এটাও সত্য। তার বিরুদ্ধে অভিযোগ লিখিত আকারে দেয়, সেটা অবশ্যই আমরা পরীক্ষা নিরীক্ষা করব এবং আমরা খোঁজ খবর নেব, এবং সেটা যদি সত্যি হয় অবশ্যই সেই বিষয়ে আমাদের সাংগঠনিকভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। বিএনপি যখন পরিবর্তনের রাজনীতির কথা বলছে, তখন ঢাকার ভেতরের একটি থানা কমিটিতে বিতর্কিতদের এমন অন্তর্ভুক্তি নতুন প্রশ্ন সামনে এনেছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। সকালের বুলেটিনে নিচ্ছে আরো একটি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.4 মাত্রার ভূমিকম্পে কলম্বিয়া অন্তত 111 জন নিহত হয়েছেন। চারদিক থেকে আসছে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর। ভেঙে পড়া ভবনগুলোর নিচে আটকা পড়েছে অনেকেই। এমন পরিস্থিতিতে বিভিন্ন বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এই ভূমিকম্পকে দেশটির 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী আখ্যায়িত করেছে কলম্বিয়া জিওলজিক্যাল সার্ভিস। ভয়াবহ এই পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা। এই দুর্যোগে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কলম্বিয়ায় বাড়ছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। স্থানীয় সময় সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। প্রাথমিকভাবে 6.8 মাত্রা জানানো হলেও পরে তার সংশোধন করা হয়। সম্প্রতি 7 মাত্রার একাধিক ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত প্রতিবেশী ভেনেজুয়েলাও কেঁপে ওঠে সোমবারের এই কম্পনে। এছাড়াও ইকুয়েডর, পানামাতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই চারদিক থেকে আসতে থাকে ক্ষয়ক্ষতির খবর। কলম্বিয়ার ক্যালি, ক্যালিমা এল ডেরেন, ভেল, মেনিজালেস, পেরেইরা, জারজাল সহ বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে বহু ভবন। হাসপাতাল, সেতু, ক্যাথেড্রাল ভেঙে পড়েও হতাহত হয়েছেন অনেকে। 7.4 মাত্রার এই কম্পনকে কলম্বিয়ায় 1 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলে জানিয়েছে দেশটির জিওলজিক্যাল সার্ভিস। এরই মধ্যে আঘাত হেনেছে আরও বেশ কয়েকটি আফটার শক। পেরেইরা, মেনিজালেস, কুইবদো, আর্মেনিয়া, কার্টেগো, বুয়েনভেন্টুরা সহ আরও বেশ কয়েকটি বিমানবন্দরে ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে কলম্বিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির সংখ্যায় বন্ধ রাখা হচ্ছে বিমানবন্দরগুলো। ভূমিকম্পে ভেল এভারিস্তো ইউনিভার্সিটি হাসপাতাল সহ একাধিক হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্র ভেঙে পড়েছে। আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ক্যালি ও মেডেলিনের মধ্যবর্তী অঞ্চলে রাস্তাঘাট ভেঙে পড়ায় একাধিক গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন। দেশজুড়ে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কলম্বিয়ার সরকার। এই পরিস্থিতিতে দেশবাসীকে আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে আমেরিকা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ চাইছে আমেরিকা। ওয়াশিংটনের কাছে তেহরানের যুদ্ধের ক্ষতিপূরণের দাবির প্রতিক্রিয়ায় এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গত 50 বছরে ইরানের মদতপুষ্ট হামলায় নিহত আমেরিকার সেনা এবং সাম্প্রতিক 5 মাসের সংঘাতে শিকার 52,000 মানুষের পরিবারের জন্য তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে। গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানির জন্য ইরানকে দায়ী করেন তিনি। আগামী দিনে ইরানের সঙ্গে যে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় এই ক্ষতিপূরণের দাবি এজেন্ডাভুক্ত করার জন্য নিজ প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। এছাড়া হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করে তা সম্পূর্ণভাবে আমেরিকার নৌবাহিনীর নিয়ন্ত্রণে নেয়ার দাবিও করেছে ট্রাম্প।
এই ছিল সকালের বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।